প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। নিউমোরিং টার্মিনালে বিদেশি চুক্তি, আদালতের অসন্তোষ, অন্যদিকে বন্দর রক্ষায় রাজপথে উত্তাল দেশ। নিজেদের অভ্যন্তরীণ ইস্যুতে কোনো দেশের হস্তক্ষেপ চায় না বাংলাদেশ, বললেন নিরাপত্তা উপদেষ্টা। জাতিসংঘে বাংলাদেশ বলল ১৩ লাখ রোহিঙ্গার ভার আর বহন করা সম্ভব নয়। অন্যদিকে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরাতে জাতিসংঘ সাধারণ পরিষদের প্রস্তাব গৃহীত। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করে আপিল বিভাগের রায়। লালদিয়া ও পানগাঁও দুই বন্দর নিয়ে চুক্তি কি শর্ত? ডক্টর ইউনুস, আশিক চৌধুরী ছাড়া কেউ জানেন কিনা সন্দেহ, মন্তব্য মাসুদ কামালের। প্লট ফ্ল্যাট হস্তান্তরে বাতিল হল পূর্বানুমতির শর্ত, গেজেট প্রকাশ। আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে, জানালেন আইন উপদেষ্টা। ইউক্রেনে রাশিয়ার বড় হামলা, নিহত ২৫। অন্যদিকে গাজায় ইসরায়েলের বিমান হামলা, নিহত ২৮। সংসদ ভবন এলাকায় ছিনতাইকারীদের কবলে বিচারক খোয়ালেন মোবাইল চশমা। ১৭তম টেস্টে মুশফিকুর রহিমের শতক। অন্যদিকে ফিফা র্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগিয়ে ১৮০তম স্থানে বাংলাদেশ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। চট্টগ্রাম বন্দরে নিউমোরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি কোম্পানিকে দেওয়ার প্রক্রিয়ার বৈধতা নিয়ে হাইকোর্টের রুল শুনানিতে জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম বলেছেন, এটি জাতীয় নিরাপত্তার ঝুঁকি এবং বিদেশিদের হাতে দায়িত্ব দিলে রেভিনিউ কমবে। বিএনপি, জামাত সহ রাজনৈতিক দল ও সেনাপ্রধানও উদ্বেগ প্রকাশ করেছেন। বেঞ্চ পরবর্তী শুনানির জন্য ২০ নভেম্বর দিন ধার্য করেন এবং অ্যাটর্নি জেনারেলের আশ্বাস সত্ত্বেও চুক্তি দ্রুত নেওয়ায় অসন্তোষ প্রকাশ করেন। রিটকারীর পক্ষে ছিলেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ও মাহবুব উদ্দিন খোকন। রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রৌফ। এদিকে লালদিয়া ও পানগাঁও টার্মিনাল বিদেশিদের ইজারায় দেয়ায় সারা দেশে ক্ষোভ, শ্রমিক ও রাজনৈতিক দল বিক্ষোভে বামপন্থী ও ডানপন্থী সংগঠন মাঠে। হরতাল, অবরোধ ও প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাওয়ের পরিকল্পনা চলছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান ভারতের নয়াদিল্লিতে কলম্বো সিকিউরিটি কনক্লেভে বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে অন্য দেশের হস্তক্ষেপ কাম্য নয় এবং দেশ কোনো ধরনের সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেবে না। এর আগে তিনি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। এটি অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর ভারতের তার দ্বিতীয় সফর। তার সফরের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ী ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে আশ্রয় থেকে ফেরত পাঠানোর বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা তা নিয়ে জল্পনা চলছে। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাউদ্দিন নোমান চৌধুরী জানিয়েছেন, ১৩ লাখ রোহিঙ্গা আর বাংলাদেশের পক্ষে বহনযোগ্য নয় এবং তাদের নিরাপদ, স্বেচ্ছায় ও টেকসই মিয়ানমার প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক পদক্ষেপ জরুরি। এদিকে ওআইসি ও ইইউ উদ্যোগে জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদ অধিবেশনে এ প্রস্তাব উত্থাপন করা হয়, যা তৃতীয় কমিটির সর্বসম্মতিক্রমে গ্রহণ করেছে। এতে ১০৫টি দেশ যুক্ত হয়েছে। ২০১৭ সাল থেকে প্রতি বছর গৃহীত প্রস্তাবে রাখাইনে মানবাধিকার লঙ্ঘন, রোহিঙ্গাদের উপর নিপীড়ন, মানবিক সহায়তায় বাধা এবং বাংলাদেশ সহ প্রতিবেশী দেশে তাদের অব্যাহত অনুপ্রবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয় এবং আন্তর্জাতিক সম্পৃক্ততার আহ্বান পুনর্ব্যক্ত করা হয়। আদালত তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত সংবিধানের 'ত্রয়োদশ সংশোধনী বহালের আদেশ দিয়েছেন। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বাধীন ৭ বিচারপতির আপিল বিভাগ এ রায় দেন। শুনানিতে আবেদনকারী, রাষ্ট্রপক্ষ ও সংবিধানে পুনরুজ্জীবন চাওয়া পক্ষগুলো উপস্থিত ছিলেন। তারা মনে করেছেন, রায়ের মাধ্যমে সংশোধনী সংবিধানে বহাল হলেও ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপর তা প্রভাব ফেলবে না। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চতুর্দশ নির্বাচনের জন্য কার্যকর হবে।
জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল মন্তব্য করেছেন, লালদিয়া ও পানগাঁও বন্দরের দীর্ঘমেয়াদী দায়িত্ব দুই বিদেশি প্রতিষ্ঠানকে কী শর্তে দেওয়া হয়েছে তা ডক্টর ইউনূস ও আশিক চৌধুরী ছাড়া আর কেউ জানে কিনা সন্দেহজনক। তিনি বলেন, এই চুক্তি অনির্বাচিত সরকারের করা, এর গ্রহণযোগ্যতা ও লাভজনকতা নিয়ে কোনো প্রমাণ নেই এবং টার্মিনাল বিষয়গুলো বোঝেন এমন বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা হয়নি। বুধবার কথা ইউটিউব চ্যানেলের প্রকাশিত ভিডিওতে মাসুদ কামাল এসব কথা বলেন। সরকার আবাসিক প্লট ও ফ্ল্যাট হস্তান্তরের জটিলতা ও দুর্নীতি কমাতে নতুন বিধিমালা জারি করেছে, যা 10 নভেম্বর থেকে কার্যকর। হস্তান্তরের জন্য লিজদাতা অনুমোদন বাধ্যতামূলক নয়, তবে দলিল শর্ত পরিবর্তন বা প্লট ফ্ল্যাটের ব্যবহার শ্রেণী পরিবর্তনের ক্ষেত্রে অনুমোদন প্রয়োজন। দলিল গৃহীত হস্তান্তরে 2 থেকে 5% হারে রেজিস্ট্রেশন ফি ও নন ট্যাক্স রেভিনিউ প্রদান করবেন। দলিল ও নামজারির রেকর্ড 90 দিনের মধ্যে লিজদাতা প্রতিষ্ঠানে দাখিল করতে হবে। ব্যর্থ হলে দৈনিক 50 টাকা, সর্বোচ্চ 10,000 টাকা জরিমানা। হালনাগাদ রেকর্ড ক্রেতাকে ডাক বা ইমেলে জানাতে হবে। লিজ 99 বছর পরে স্বয়ংক্রিয়ভাবে নবায়ন হবে এবং হস্তান্তর ফি ছাড়। মাস্টার প্ল্যান বা ব্যবহার পরিবর্তনে অনুমোদন প্রয়োজন। আবাসিক ব্যতীত অন্যান্য সম্পত্তিতে পুরনো বিধান বহাল থাকবে। বিরোধিত প্লট ফ্ল্যাটের ক্ষেত্রে অনুমোদন প্রথা বজায় থাকবে এবং ফি প্রযোজ্য। হস্তান্তরের তালিকা প্রকাশ করা হবে। ভুল ত্রুটি থাকলে সংশোধন করার ক্ষমতা কর্তৃপক্ষের থাকবে। আইন ও বিচার বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানিয়েছেন, আগামী 3 থেকে 4 কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে। প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। এর আগে 13 নভেম্বর ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জানান, ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং একই দিনে গণভোট আয়োজন করা হবে। রাশিয়া ইউক্রেনের পশ্চিমাঞ্চলের বড় ধরনের হামলা চালিয়ে 3 শিশু সহ 25 জনকে হত্যা করেছে এবং অন্তত 80 জন আহত হয়েছে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, হামলায় 470টির বেশি ড্রোন ও 47টির বেশি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। কার্বনিলে ধ্বংসস্তূপের নিচে অনেক মানুষ আটকা থাকতে পারে এবং কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। অন্যদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান যুদ্ধবিরতির মধ্যেও বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী, যাতে কমপক্ষে 28 জন নিহত ও 77 জন আহত হয়েছেন। বুধবার খান ইউনিসের আল মাওয়াসি এলাকায় 3টি ভবন এবং গাজা সিটির সুজাইয়া ও জয়তুনে একটি করে ভবনে আঘাত হেনেছে। রাজধানীর সংসদ ভবন এলাকায় ছিনতাইকারীদের কবলে পড়েছেন সিনিয়র জেলা ও দায়রা জজ অরুণাভ চক্রবর্তী। বুধবার রাত 9:15টার দিকে শেরেবাংলা নগর থানার এলাকায় 3 ছিনতাইকারী তার পথরোধ করে মোবাইল ফোন ও চোখে চশমা ছিনিয়ে নেয়। ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের ডিসি ইবনে মিজান বিষয়টি নিশ্চিত করে বলেন, বিচারক থানায় অভিযোগ দিয়েছেন এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের ধরতে অভিযান চলছে। মিরপুর টেস্টে বাংলাদেশের মুশফিকুর রহিম 100তম টেস্ট খেলেছেন এবং 195 বলে 13তম সেঞ্চুরি করে দেশের প্রথম ক্রিকেটার হিসেবে এই মাইলফলক পূর্ণ করেছেন। দ্বিতীয় দিনের শুরুতে জর্ডান নেইলের বল লেগ স্ট্যাম্পে ঠেলে দুহাত উঁচিয়ে সেঞ্চুরি উদযাপন করেন। এর আগে মুশফিকের টেস্টে 12টি সেঞ্চুরি ছিল, যাদের মধ্যে 3টি ডাবল সেঞ্চুরি। অন্যদিকে ফুটবলে বাংলাদেশ এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে 1-0 গোলের ঐতিহাসিক জয় পেয়েছে। 22 বছরের অপেক্ষা ভেঙে শেখ মোরসালিনের গোলে ভারতকে হারিয়েছে। এতে ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশ 3 ধাপ এগিয়ে 180 নম্বরে উঠে এসেছে। আগের অবস্থান ছিল 183তম। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.সারাদিনেরসংবাদ.com ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand Mali Art. Men's, ladies and kids wear. Art. Be smart.